আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সংবিধানের ৫ম ভাগ যেটা আইনসভা নিয়ে আলোচনা করে, ওটা নিয়ে আলোচনা করব। তো এটা কিন্তু রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ৩ টি অর্গান তার মধ্যে অন্যতম। কারণ সংসদের হাতেই বাংলাদেশের যে আইন তৈরির ক্ষমতা সেটি কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই অংশে আলোচনা করব সংসদের গঠন, এর ক্ষমতা, কাজ করার নিয়ম এবং সংসদ সদস্যদের যে দায়িত্ব এবং অধিকার আছে সকল বিষয় নিয়ে। তো শুরুতে আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে কিন্তু পার্লামেন্টারি সভরেন্টি নাই। যে সংসদ এখানে সার্বভৌম না। তো তার আইন তৈরির ক্ষমতা সে কিন্তু সংবিধানের অধীন তাকে এই পাওয়ারটা এক্সারসাইজ করতে হয়। তো আমরা প্রথমেই দেখব যে জাতীয় সংসদ যে প্রতিষ্ঠা করা হয়েছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে বাংলাদেশে একটি জাতীয় সংসদ থাকবে। তো এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের আসলে আইন তৈরির ক্ষমতাটা কি হবে? তো জাতীয় সংসদের আইন তৈরির ক্ষমতাটা হবে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে। আমরা বলতেছিলাম এইটাই যে তার যে পাওয়ারটা এটা কিন্তু লিমিটেড না। কারণ অনুচ্ছেদ ৭ এ আছে, এখানে দেওয়া আছে যে সংসদ চাইলে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সংস্থাকে যে আইন তৈরির ক্ষমতা দিতে পারে। কারণ আমাদের অনুচ্ছেদ ১৫২ অনুযায়ী আমরা দেখবো যে আইনের মধ্যে অনেকগুলো জিনিস ইনক্লুড করা হয়েছে। যেমন মনে করেন যে বিধি আছে, প্রবিধান, উপ আইন, এই যে সকল জিনিস এগুলো মূলত আইনের এফেক্ট আছে, আইনগত কার্যকরতা সম্পন্ন সকল চুক্তিকে আমরা বলবো এটা। এখন ডেলিগেটেড লেজিসলেশন যে পাওয়ারটা, আসলে ডেলিগেটেড লেজিসলেশন পাওয়ারটা আমরা যদি বলি, এই যে আইন অর্পণ, যে আইন তৈরি করার যে ক্ষমতাটা আমরা অর্পণ করলাম, এই পাওয়ারটাকে বলা হয় ডেলিগেটেড লেজিসলেশন। এটার আন্ডারে ওই পাওয়ারটাকে এক্সারসাইজ করে যে আইনটা বানানো হয়। তো এটা মূলত আসলে বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হয়, যে জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার স্বার্থে আসলে এটা দেওয়া হয়। কারণ পার্লামেন্টের কাছে অনেক সময় সময় স্বল্পতা থাকে, সে চাইলেও অনেক সময় অনেক আইন যেটা আছে সেটা কিন্তু সে তৈরি করতে পারে না। এটা অনেক লেন্দি প্রসেস, যার কারণে একটু যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সে যেন খুবই স্মুথলি ফাংশন করতে পারে। এই ফ্লেক্সিবিলিটিটার জন্য আমরা দেখবো যে আসলে কিংবা একটা জরুরি অবস্থায় হয়তো খুব তাড়াতাড়ি একটা আইন পাস করতে হবে, এই ধরনের সিচুয়েশন গুলোকে মোকাবেলা করার জন্য আমরা দেখবো ডেলিগেট লেজিসলেশনের যে পাওয়ার এটা দেওয়া হয়েছে। তো আইন প্রণয়নের বিভিন্ন ধাপ রূপ হতে পারে, যেমন অ্যাক্ট, যে সংসদ যদি বিল আকারে যদি আমরা কোনো আইন পাস করি সংসদে, ওটাকে আমরা বলতেছি অ্যাক্ট। আবার আচ্ছা হচ্ছে আদেশ। সংবিধান যখন না থাকে তখন রাষ্ট্রপতি যে আইন বলে দেশ পরিচালনা করে তাকে বলে। যেমন আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে, যেমন আমরা দেখবো ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত রাষ্ট্রপতি যে আইনগুলো বানিয়েছেন এগুলোকে কিন্তু আমরা বলতেছি অর্ডার। আর সংবিধান আসার পরে অধিবেশন না থাকা অবস্থায় কিংবা ভেঙে গেলে রাষ্ট্রপতি, যেমন ২০২৫ সালে যেভাবে আমরা আইন বানাচ্ছি, যে এটা হচ্ছে বলতেছি অর্ডিন্যান্স। আবার রুলস হতে পারে, যে কোনো একটা আইনকে কার্যকরী করার জন্য যে প্রণীত যে কোনো বিধান, এগুলোকে আমরা বলতেছি রুল। আবার রেগুলেশন একটা আছে, যদি কোনো কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যদি তাদেরকে আইন প্রণয়নের যে কোনো ক্ষমতা যদি দেওয়া হয়, এগুলোকে আমরা বলতেছি রেগুলেশন। আবার স্থানীয় কর্তৃপক্ষকে যদি আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়, এটাকে আমরা বলবো বাইল বা উপ আইন। এরপরে আমরা যদি সংসদ সদস্যদের সংখ্যা বলি, যে আমাদের সংসদে মোট ৩৫০ জন সদস্য আছে। এখন এর আগের ক্লাসে আমরা কিন্তু রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করেছি। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে রাষ্ট্রপতি কি আসলে পার্লামেন্টের পার্ট কিনা। তো আমরা দেখবো যে এখানে ৩০০ জন সরাসরি নির্বাচিত সদস্য আছেন, যারা হচ্ছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আর এছাড়াও ৫০টি হচ্ছে সংরক্ষিত যে আসন এটা আছে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে যে ডক্ট্রিনটা ফলো করা হয়, এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বা আনুপাতিক হারে যে প্রতিনিধিত্ব যেটা করা হয়, এটা আমরা দেখবো এখানে করা হয়। যে সংসদে ৩০০ আসনকে আমরা যদি ৫০ দিয়ে ভাগ করি, দেখবো এখানে ৬টা সিট আছে। তো প্রত্যেক ৬টা আসনের বিপরীতে যে একটি করে আসন পাওয়া যায় নারী আসনে, এটাকে বলি আমরা প্রতিনিধিত্বের হারে ভিত্তিতে আমরা যে সংরক্ষিত নারী আসনে দিই। তো প্রতিনিধিত্বের আসনে আসলে এখানে নারী আসন থাকা উচিত কিনা এটা নিয়ে অনেক ডিবেট আছে। এটা কিন্তু ওভারঅল আমরা যদি চিন্তা করি উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করে। বাট এট দ্য সেম টাইম অনেকে এখানে প্রপোজ করতেছেন যে আসলে এখানে একটা ডাইরেক্ট নির্বাচন আসা উচিত, কিংবা হয়তো বা সোল রিজার্ভেশন রাখা যেতে পারে নির্দিষ্ট এলাকায়, যে ওই এলাকার সময় শুধুমাত্র নারীরাই নির্বাচিত হয়ে আসতে পারবেন। তো এটার আমরা যদি ক্রোনোলজিটা দেখি, যে আমাদের মূল সংবিধানে কিন্তু এটা শুধুমাত্র ১৫টি সংরক্ষিত আসন ছিল। এখন নারী যে সংরক্ষিত আসন, এটার আরেকটা ডিবেট হচ্ছে এটাও, যে এটা আসলে কতদিন থাকতে হবে। আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট করবো, আমরা অনুচ্ছেদ ২৮ দেখেছি যে পজিটিভ ডিসক্রিমিনেশন করা যেতে পারে, অ্যাফার্মেটিভ অ্যাকশন আমি নিতে পারি, বাট এটা কতদিন। তো শুরুতে কিন্তু এই জিনিসটাকে আসলে টেম্পোরারিলি আনা হয়েছিল, যে ১০ বছরের জন্য। কিন্তু তারপরে দেখবো যে সাবসিকুয়েন্ট পার্লামেন্ট কিন্তু এটাকে বৃদ্ধি করেছে, যে ৩০টি আসনে নেওয়া হয়েছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। চতুর্দশ সংশোধনীতে এটা ৪৫টি করা হয়েছে। এছাড়া ২০১১ সালে এটাকে ৫০টি করা হয়। আর সর্বশেষ আমাদের সংবিধানের যে সর্বশেষ সংশোধনী, সপ্তদশ সংশোধনী, এখানে আমরা দেখবো যে এখানে ৫০টি আসনকে বহাল রাখা হয়েছে, জাস্ট মেয়াদটা ২৫ বছরের জন্য বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর আনুপাতিক প্রতিনিধিত্ব যেটা আছে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, যে আসলে এটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব। যেমন কেউ যদি ১৫০টি আসন পায়, সেক্ষেত্রে কিন্তু সে সংসদে রিপ্রেজেন্টেশন অনুযায়ী ২৫টির মতো আসন এখানে পাবেন।
তো এরপরে যে আলোচনা যদি আমরা করি যে আসলে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে যোগ্যতা, এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, সেটা হচ্ছে সংসদের আসন কোথায় হবে। এটা হচ্ছে রাজধানী আসলে ঢাকায় এটা অবস্থান হবে, এটা কিন্তু আলোচনা করা আছে। আর এছাড়া আমাদের সংসদ যে আছে এটার ভবনটা আমরা কিভাবে করেছি, এটা হচ্ছে জাতীয় প্রতীক হচ্ছে আমরা দেখবো যে শাপলা ফুল হচ্ছে এটা জাতীয় প্রতীক। এটা উদ্বোধন করেন হচ্ছে 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। এছাড়া সংসদ সদস্য হওয়ার আমরা দেখবো যে কিছু যোগ্যতা এবং অযোগ্যতা রয়েছে। যেমন যোগ্যতা নিয়ে যদি আমরা আলোচনা করি, যে প্রথম যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে আর 25 বছর বা তদূর্ধ্ব বয়সের হতে হবে। এই ক্ষেত্রে প্লাস অযোগ্যতা যেগুলো আছে এই অযোগ্যতাগুলো থাকা যাবে না। যেমন আনসাউন্ড মাইন্ড বা মানসিকভাবে ভারসাম্যহীন হওয়া যাবে না। যে আদালত যদি কাউকে অপকৃতস্থ ঘোষণা করে এটা হওয়া যাবে না। দেউলিয়া হয়ে যদি কেউ দায় মুক্ত না হয়, যে আমরা এটাকে বলি ইনসলভেন্ট। সাপোজ কারো যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেগুলো আছে এগুলো যদি তার ঋণের চেয়ে কম হয়, যে আপনার কাছে আপনার লোনই বেশি আপনার অ্যাসেট কম, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোর্ট ইনসলভেন্ট ঘোষণা করবে। আর এরপরে যদি কেউ এমন হয় যে বিদেশি নাগরিকত্ব অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে বা অন্য কোনো দেশের প্রতি আনুগত্য ঘোষণা করে সেক্ষেত্রে। এছাড়া নৈতিক স্থলনজনিত যদি 2 বছরের যদি কোনো অপরাধের কারণে কেউ হচ্ছে দণ্ডিত হন আর ওনার মুক্তির পর 5 বছর পার না হয়। তো নৈতিক স্থলন আসলে এটা ডেফিনেশনটা সংবিধানে দেওয়া নাই যে নৈতিক স্থলন আসলে কি হবে। তো সাধারণত যে সমাজের চোখে যেগুলো খারাপ অনৈতিক কিংবা যৌনতা সংক্রান্ত যে অপরাধগুলো আছে এগুলোকে সাধারণত ধরা হয় যে নৈতিক স্থলন জনিত, যে কেউ যদি করাপশন করে থাকেন। তো এছাড়া আমরা দেখবো যে 1972 সালে যে যোগসাজশকারী যে ট্রাইব্যুনালটা আছে এইখানে যদি কেউ দণ্ডপ্রাপ্ত হন তিনিও কিন্তু হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবেন না। এছাড়া আমরা দেখবো সংবিধানের 122 অনুচ্ছেদেও কিন্তু বলা আছে যে যদি কেউ এই ধরনের ট্রাইব্যুনালে কনভিক্টেড হন উনি কিন্তু ভোটার তালিকায় ওনাকে রেজিস্ট্রেশন করা হবে না। আবার 47 ক তে আমরা দেখবো ওনাদের ক্ষেত্রে ট্রায়ালের ক্ষেত্রে কিছু এক্সেপশন দেওয়া হয়েছে যে কিছু ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ওনারা পাবেন না। আর এছাড়া হচ্ছে লাভজনক পদে আছে যারা, তারা হচ্ছে এই মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে এটার কিছু ব্যতিক্রম আছে, যেমন এই আমরা যদি চিন্তা করি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা আছেন এইরকম ব্যক্তিদের ধরা হবে যে ওনারা আসলে যদি ওনারা বেতন পান বাট ওনাদেরকে নির্বাচনের পারপাসে ওনাদেরকে হচ্ছে এই লাভজনক পদ হিসেবে গণ্য করা হবে না। আবার একটু আগে আমরা যে ফরেন টাইটেলের কথা বললাম, ফরেন যদি সিটিজেনশিপ কেউ নেন, কিন্তু এই ক্ষেত্রে আবার যদি আমরা দেখবো এটার একটা এক্সেপশন আছে। যদি কারো ডুয়াল সিটিজেনশিপ থাকে কিন্তু উনি ওই বিদেশি যে নাগরিকত্বটা ত্যাগ করছেন কিংবা হচ্ছে বাংলাদেশের যে নাগরিকত্ব আছে বাংলাদেশি নাগরিকত্বটা পুনরুদ্ধার করছেন, তাহলে কিন্তু আমরা দেখবো যে উনি হচ্ছে কিন্তু অযোগ্য হবেন না। আর এছাড়া আরেকটা হতে পারে যে আইন দ্বারা যদি কাউকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করা হয় ওই ক্ষেত্রে এই ডিসকোয়ালিফিকেশন, তো এই ডিসকোয়ালিফিকেশন গুলো যদি কারো থাকে সেক্ষেত্রে উনি নির্বাচন করতে পারবেন না কিংবা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবেন না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ডক্ট্রিন আলোচনা করা হয়েছে, আমরা দেখবো যে ডক্ট্রিন অফ অল্টারনেটিভ ফোরাম নামে আপনারা জানেন। সাধারণত যেটা হয় যে একটা ডিসপিউট আসলে ওইটার সমাধান করে হচ্ছে কোর্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পাওয়ার দেওয়া হয়েছে। তো এই যে কোনো সদস্যের যোগ্যতা আছে কিনা কিংবা ওনার আসলে কোনো অযোগ্যতা আছে কিনা, ওনার আসন শূন্য হবে কিনা, এই ধরনের যদি কোনো বিরোধ আসে এই অল্টারনেটিভ ফোরাম হিসাবে আমরা দেখবো অল্টারনেটিভ ফোরাম হিসেবে বলা আছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন এই ক্ষেত্রে যে ডিসিশনটা দিবে ওটাই হবে চূড়ান্ত, অন্য কোনো ডিসিশন এখানে চ্যালেঞ্জ করা যাবে না। এরপরে আমরা দেখবো যে সংসদ সদস্যদের আসন শূন্য বা ভ্যাকেন্ট হয় কখন। তো কয়েকটা কারণে হতে পারে, যে সাধারণত আমরা জানি যে ওনাকে হচ্ছে শপথ নিতে হয়, যে গ্যাজেট প্রকাশের পরে 3 দিনের মধ্যে শপথ নিতে হয়, কিন্তু এটা আলটিমেটলি যদি নাও নিতে পারে এরপরে আমরা দেখবো যে ইলেকশন কমিশনার যিনি আছেন এটা নিয়ে কিন্তু 148-এ আমাদের সংবিধান 148-এ দেখবেন বলা আছে যে নির্বাচন কমিশনার চাইলে পরে হচ্ছে ওনার শপথ পড়াতে পারেন। তো এই ক্ষেত্রে সংবিধান একটা লিমিট দিয়ে দিয়েছে যে কি 90 দিনের মধ্যে শপথটা নিতে হবে ওই নির্বাচিত হওয়ার। এখন তবে এটা স্পিকার যদি রিজনেবল কোনো কারণ থাকে যে অসুস্থ কিংবা অন্যান্য কারণে এই যে সময়টা এই পিরিয়ডটা বৈধ করতে পারেন, বাট যদি উনি ওই টাইমের মধ্যে না নিতে পারেন ধরে নেওয়া হবে ওনার আসন শূন্য হবে। এরপরে টানা যদি 90 দিন কেউ অনুপস্থিত থাকেন, যদি স্পিকারের অনুমতি ছাড়া কেউ হচ্ছে 90 দিন অনুপস্থিত থাকেন, তো এটা নিয়ে একটা মামলা আছে, পার্লামেন্ট বয়কট নিয়ে একটা মামলা ছিল স্পেশাল রেফারেন্স নং 1, ওইখানে কিন্তু বলা হয়েছিল কেউ যদি বয়কট করেও অনুপস্থিত থাকেন টানা 90 দিন ধরে নেওয়া হবে যিনি অনুপস্থিত ছিলেন ওনার আসন শূন্য হবে। এছাড়া যদি সংসদ ভেঙে যায়, যেমন বর্তমানে 2025 সালে আমরা দেখবো যে সংসদকে ভেঙে দেওয়া হয়েছে, তো সংসদ ভেঙে দেওয়া হলে তখন এমপি যারা আসে তাদের আসন কিন্তু শূন্য হয়ে যাবে। এছাড়া অনুচ্ছেদ 66-তে আমরা কিন্তু অনেকগুলো অযোগ্যতা পড়লাম, তো হঠাৎ করে ওই অযোগ্যতার কোন একটা যদি কেউ অর্জন করে তো ওনার কিন্তু আসন শূন্য হয়ে যাবে। যেমন কেউ একজন এমপি থাকা অবস্থায় বিদেশি নাগরিকত্ব অর্জন করলেন কিংবা যোগসাজশকারী ট্রাইব্যুনালের আন্ডারে ওনার কনভিকশন হইলো, তো এই ক্ষেত্রে কি হবে, তাহলে ওনার কিন্তু আসন যেটা আছে এটা শূন্য
হয়ে যাবে। এছাড়া এমন হতে পারে এমপি থাকা অবস্থায় কেউ হচ্ছে এই যে নৈতিক স্থলনের কারণে 2 বছরের বেশি জেল হয়ে গেছে না, তাহলে ওনার কিন্তু আসন শূন্য হয়ে যাবে। এছাড়া আমরা 70 দেখবো, অনুচ্ছেদ 70 যে ফ্লোর ক্রসিং এর যে বিধানটা আছে আমরা বলতেছি, তো অ্যান্টি ডিফেকশন ল এটাকে বলা হয়। তো কেউ যদি দল ত্যাগ করে কিংবা দলের বিপক্ষে ভোটদান করে, এই ক্ষেত্রেও কিন্তু উনার আসন শূন্য হবে। আর আরেকটা ভাবে হচ্ছে আসন শূন্য হতে পারে, উনি যদি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করেন তাহলে উনার যে আসন আছে এটা শূন্য হবে। এরপরে আমরা যদি পারিশ্রমিক এবং সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি, তো সংসদ সদস্যরা কত টাকা বেতন পাবে কিংবা অন্যান্য সুযোগ সুবিধা কি পাবে তা সংসদ নিজেই আইন দ্বারা হচ্ছে নির্ধারণ করবেন। আর এই ক্ষেত্রে একটা ডক্ট্রিন আছে, এটাকে বলা হয় যে কন্টিনজেন্ট ল মেকিং। যে কন্টিনজেন্ট রুল মেকিংটা এরকম যে যে আলটিমেটলি যতদিন পর্যন্ত সংসদ হচ্ছে আইন না বানাচ্ছে, রাষ্ট্রপতি তখন ওই আইনটা বানাতে পারেন ততদিন পর্যন্ত। আর এছাড়া যদি আমরা দেখবো যে 69-এ একটা খুব একটা পেনাল্টি প্রভিশন দেওয়া আছে, যদি কোনো সংসদ সদস্য মানে শপথ না নিয়ে যে আসন গ্রহণ করেন কিংবা ভোট দেন কোনো প্রসিডিংসে, তাহলে ওনাকে হচ্ছে ওই 1000 টাকা করে প্রত্যেক দিন 1000 টাকা করে ওনার কাছ থেকে জরিমানা করা হবে। আর এটা হচ্ছে প্রজাতন্ত্রের দেনা হিসাবে আদায় করা হবে। আর আলটিমেটলি ওনার শপথ নেওয়ার প্রসিডিওরটা কি হবে এটা নিয়ে আমরা দেখবো যে সংবিধানের যে 3য় তফসিল আছে এখানে বলা আছে। আর 90 দিনের প্রসিডিওরটা তো আমরা বললামই যে 90 দিনের মধ্যে ওনাকে হচ্ছে শপথ গ্রহণ করতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে আমরা দেখবো অনুচ্ছেদ 70। অনুচ্ছেদ 70-এ যেটা আছে যে এটা ফ্লোর ক্রসিং যে অনুচ্ছেদ, এটাকে এটাও বলা হয় যে এটা আসলে ব্রিটিশ যে ল এখান থেকে আসছে, যে আসলে এই ব্রিটিশ লতে এইরকম ভাবে ভাগ করা ছিল যে এই সরকার যারা আছে মেজরিটি পার্টি তারা এক পাশে বসবেন, অন্যান্যটা আরেক পাশে বসবেন। তো কেউ যদি তার দল পরিবর্তন করে অন্য পাশে যেতেন তো এই যে ফ্লোর ক্রস করতেন, এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। আমরা দেখবো আমাদের এখানে ফ্লোর ক্রসিংটা অ্যালাউড না, কারণ কেউ যদি দল ত্যাগ করেন, দল থেকে পদত্যাগ করেন, যে একটা দলের নমিনেশন পেয়ে হচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থী তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। কিন্তু কেউ দলের নমিনেশনে হচ্ছে যদি কেউ এমপি হিসেবে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তো তখন তুমি দল ত্যাগ করলে ওনার আসন যেটা আছে এটা কিন্তু শূন্য হবে আন্ডার আর্টিকেল 67। আবার দলের বিপক্ষে যদি কেউ ভোট দান করেন তা এই ক্ষেত্রেও দেখবো যে ওনার যে আসন আছে এটা কিন্তু হবে। তবে এই ক্ষেত্রে যেটা আছে ওনার আসন যদিও সাথে সাথে শূন্য হয়ে যাবে, কিন্তু উনি কিন্তু পরবর্তী আবার যদি বাই ইলেকশন হয়, উপনির্বাচনে কিন্তু উনি চাইলেই কন্টেস্ট করতে পারবেন, এটা বাধা হবে না। তো এরপরে ফ্লোর ক্রসিং এর ক্ষেত্রে যেটা হয়, যেটা কিন্তু পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। সর্বশেষ সংবিধান সংস্কার কমিশনও কিন্তু এটার মডিফিকেশনের কথা বলেছে, এখন অনেকে অ্যাবলিশনের কথা বলে। এখন এটা যেটা হয় যে আসলে অনেকের এটা আর্গুমেন্ট হচ্ছে যে স্থিতিশীলতার জন্য আসলে এই আর্গুমেন্টটা দরকার, কারণ বারবার যদি ভোট অফ নো কনফিডেন্স যেটা আছে যে সরকার যে পরিবর্তন করার, এটা যদি করা হয় স্টেবিলিটি থাকবে না। যেমন আমাদের পাকিস্তান পিরিয়ডে কিন্তু আমরা এটা দেখলাম আমাদের হয়েছে যে যুক্তফ্রন্ট সরকার সহ অন্যান্য সরকার কিন্তু খুব বেশি দিন টিকতে পারেনি, কারণ দল পরিবর্তনের কারণে। তো অনেকে আছে আসলে ভোট জিতেন নিজের যোগ্যতায়, কিন্তু দলীয় নমিনেশনের কারণে হয়তোবা উনার হচ্ছে জেতার পসিবিলিটি বেড়ে গিয়েছে। তো উনি যদি এখন দল থেকে পদত্যাগ করেন, এটা হয়তোবা দলের সাথে একটা প্রতারণার রূপ হয়, আর দলের রাজনৈতিক শৃঙ্খলাও ভঙ্গ হয়। তো এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলা কিন্তু ফ্লোর ক্রসিং এর ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয়। আবার অন্যদিকে ফ্লোর ক্রসিং কেন থাকা উচিত না, এটা একটা বিধান হচ্ছে আমরা জানি যে আমাদের ফ্রি উইল আছে, যে আসলে নিজের বিবেক অনুযায়ী যে ভোটদান করার ক্ষমতা, আলটিমেটলি ওনাকে তো নির্বাচিত করেছে জনগণ। তো উনি ওনার দলের প্রতি আনুগত্য হয়ে যাচ্ছে, কিন্তু ওনার উচিত ছিল ওনার যে ভোটার ওনাকে যে সিদ্ধান্ত নিতে দিয়েছে ওটা না। তো জনস্বার্থ বিরোধী, এটার অনেকটা মেন আসপেক্ট যদি আমরা চিন্তা করি, তো এটা অনেকটাই একনায়কতন্ত্র রূপ দেয়। কারণ পার্টির যে অনেকটাই যে অনেক ব্লাইন্ডলি ফলো করতে হয়, যে পার্টি হাইকমান্ড তাকে যা বলবে, বিশেষ করে প্রধানমন্ত্রী যা বলবেন ওনার তাই করতে হয়। তো ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারটা আছে এই জিনিসটা অনেকটা হয় যে আমাদের মৌলিক যে কাঠামো, যে আসলে আমাদের একটা লিবার্টি আছে ডিসিশন মেক করা, এটার সাথে সাংঘর্ষিক। তো বর্তমান ফর্মে যেটা আছে এটা আসলে মেজরিটি দেশের সবাই আসলে এগ্রি করেন যে অ্যাটলিস্ট আমরা যদি ভোট অফ নো কনফিডেন্স যেটা আছে, যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে যদি নাও চেঞ্জ করতে পারি, অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলোর ক্ষেত্রে আসলে এমপি যারা আছেন তাদের একটা ফ্রি উইল থাকা উচিত। এটার সাথে আমি পার্সোনালি নিজেও এগ্রি করি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওনারা যেন একটা ফ্রি উইল এক্সারসাইজ করতে পারেন। এরপরে দেখবো আমরা যে ডাবল মেম্বারশিপ যেটা আছে এটাকে কিন্তু বার করা হয়েছে, যে একজন ব্যক্তি দুইটা আসন থেকে একই সাথে প্রার্থী হইতে পারবেন, বাট উনি একই সাথে দুইটা নির্বাচনী এলাকার সদস্য হইতে পারবেন না। তো এখন নির্বাচনী প্রার্থী হইতে পারবেন, এটা নিয়েও কিন্তু একটা রেস্ট্রিকশন আছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার যেটা আছে, ওইখানে দেখবো যে একজন ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তো এরপরে সাপোজ উনি জয়ী হইলে ওনাকে একটা ডিসিশন করতে হবে যে 30 দিনের মধ্যে ওনাকে যে কোনো একটা আসন বেছে নিতে হবে, করে তারপরে নির্বাচন কমিশনারকে একটি স্বাক্ষরযুক্ত ঘোষণা দিতে হবে যে উনি কোনটাকে রিপ্রেজেন্ট করতে আগ্রহী। তারপরে অন্যান্য আসনগুলি শূন্য হয়ে যাবে। যদি এমন হয় যে উনি নির্ধারিত সময়ের মধ্যে এই যে ঘোষণা এটা দেন নাই, তাহলে ওনার সব আসন যেটা আছে এই সব আসন হচ্ছে শূন্য হয়ে যাবে। তো উনি যে পর্যন্ত এই যে ডিক্লারেশনটা না দিবেন সে পর্যন্ত কিন্তু উনি শপথ গ্রহণ করতে পারবেন না। এরপরে আমরা দেখবো যে সংসদের অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে, যে সংসদের সেশনগুলো এগুলা কি হবে।
তো রাষ্ট্রপতি আসলে সরকার একটা ঘোষণার মাধ্যমে সংসদকে আহ্বান করেন, কিংবা স্থগিত করতে পারেন বা ভেঙে দিতে পারেন। তবে এই কাজগুলো তিনি করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। আর সংসদের যে বর্তমান যে সংসদ, আমাদের সংসদ, এই সংসদের মেয়াদ হবে 5 বছর। তবে এটার একটা এক্সটেনশন আছে, আমরা দেখবো যে যুদ্ধকালীন অবস্থায় 1 বছরের জন্য এটার যে মেয়াদ এটা বাড়ানো যেতে পারে। কিন্তু সাপোজ 1 বছরের আগেই সংসদ ফিরে আসছে, যুদ্ধ শেষ, তো ওই যুদ্ধ শেষ হয়ে গেলে তখন 6 মাসের বেশি এটার যে এক্সটেন্ট এটা লিমিট করা যাবে না। আর আরেকটা হচ্ছে যদি সংসদ ভেঙে, সাপোজ এমন আছে যে যুদ্ধ চলাকালীন সংসদ ভেঙে আছে, তো তখন ওই পূর্ববর্তী যে সংসদটা ছিল ওটাকে কিন্তু আহ্বান করতে পারবেন রাষ্ট্রপতি। এছাড়া সংসদ অধিবেশনের সময়সীমা নিয়ে দেখবো যে আমরা গুরুত্বপূর্ণ কিছু লিমিটেশন দেওয়া আছে, যে একটি অধিবেশন যদি শেষ হয়, পরবর্তী অধিবেশনটা আসলে কবে হবে। তো একটা অধিবেশন শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মাঝখানে একটা অধিবেশনের সাথে আরেকটা অধিবেশনের সাথে 60 দিনের বেশি বিরতি থাকা যাবে না। তবে এটা একটু এক্সেপশন আমরা দেখবো, যে 123-এর 3-এ যেটা আছে এখানে আমরা দেখবো এক্সেপশন আছে। যখন ওই যে নির্বাচন হয়, পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়, তো তখন চাইলে 60 দিনের বেশি যে মেয়াদটা এটা কিন্তু হয়, যে তখন অধিবেশনটা হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন নতুন করে সংসদ নির্বাচন হবে, ওই ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে, তখন যে পার্লামেন্টারি সেশন এগুলো হোল্ড করা হবে। এরপরে যদি আমরা গুরুত্বপূর্ণ আরো 2টি সেকশন নিয়ে আলোচনা করি, 73 এবং 73-এর ক। তো রাষ্ট্রপতি চাইলে সংসদে ভাষণ পাঠাতে পারেন বা বাণী প্রেরণ করতে পারেন, এটা অপশনাল। তবে 2টা ক্ষেত্রে উনি পাঠাবেন, সংবিধান ম্যান্ডেট করেছে। একটা হচ্ছে নতুন সংসদের যে প্রথম অধিবেশন ওই দিন, আর প্রত্যেক বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি হচ্ছে সংসদে ভাষণ উনি দিবেন। আর উনি যে ভাষণ দিবেন তারপরে এটা নিয়ে হচ্ছে সংসদে আলোচনা হবে। আর এক্ষেত্রে একটি নতুন 73-এর ক নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে পরে, সেটা হচ্ছে যে মন্ত্রীর যারা আছে, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যা আছে, সব মন্ত্রীরা সংসদে বক্তৃতা দিতে পারবেন এবং এর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই রাইটটা ওনাকে, রাইট টু স্পিক যেটা, এটাকে ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু টেকনোক্র্যাট মিনিস্টার আপনারা জানেন যে এক মানে আলটিমেটলি 10 ভাগের 1 ভাগ যে মিনিস্টার, এরকম টেকনোক্র্যাট হইতে পারে। তো তারা সংসদে কোনো ভোট দিতে পারবেন না। আর আরেকটা করতে পারবেন, ওনারা নিজের মন্ত্রণালয় সম্পর্কে কথা বলতে পারলেও অন্যান্য যে মন্ত্রণালয় আছে এগুলো সম্পর্কে ওনারা কোনো মতামত দিতে পারবেন না। আচ্ছা, আমাদের যে জাতীয় সংসদে প্রথম বিদেশি যে ছিলেন ভাষণদানকারী হচ্ছেন যুগোস্লাভিয়ার যে প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। আর এছাড়া ভারতের প্রেসিডেন্ট যে ভিভি গিরি আছে উনি কিন্তু এখানে দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। আর আমাদের সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয় হচ্ছে প্রথম 7ম জাতীয় সংসদে। এরপর আমরা দেখবো স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে অনুচ্ছেদ 74-এ বলা আছে। একটা হচ্ছে যে ওনার নির্বাচন কখন হবে, যে সাধারণ নির্বাচনের পরে প্রথম বৈঠকেই হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে যারা সংসদ সদস্য আছে। আর যদি ওটার পদ শূন্য হয়, ওনার পদ শূন্য হইলে পরবর্তী 7 দিনের মধ্যে ওনার নির্বাচন করতে হবে। ওনার পদ শূন্য হতে পারে কিভাবে, যে উনি যদি সংসদ সদস্য না থাকেন কিংবা মন্ত্রী হয়ে যান, তো ওনার যেহেতু ডুয়াল ক্যাপাসিটি তৈরি হয়ে যায় তখন ওনার পদ শূন্য হবে। এছাড়া সংসদ সংখ্যাগরিষ্ঠ যদি এগ্রি করেন যে 14 দিনের নোটিশ দিয়ে, এর আগে আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছি যে রিমুভাল প্রসেস, এটা কিন্তু সম্ভব, এটা করতে পারে। এছাড়া উনি রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করতে পারেন। আর নতুন নির্বাচনের পরে যদি নতুন স্পিকার যে আছে এটা যদি দায়িত্ব পালন করেন, আর ডেপুটি স্পিকার যদি স্পিকার হন, সেক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকারের যে পদ এটা কিন্তু শূন্য হয়। আর এর পাশে আমরা যদি দেখি যে দায়িত্ব পালন এবং অনুপস্থিতির ক্ষেত্রে স্পিকার যদি অনুপস্থিত থাকেন, তো ওনার ওই অনুপস্থিতকালীন এটার দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার। আর যদি এমন হয় স্পিকার ডেপুটি স্পিকার কেউই নাই, তাহলে সংসদের যে কার্যপ্রণালী আছে এটা অনুযায়ী অন্য কোনো সদস্যকে এই দায়িত্বটা দেওয়া হবে। আচ্ছা, আর যদি এমন হয় যে স্পিকারের এগেনস্টে হচ্ছে অপসারণ একটা প্রসিডিংস এটা শুরু হয়েছে, যে ওনাকে আমরা রিমুভ করব, অপসারণ করব, তো এই সময় উনি কিন্তু হচ্ছে সভাপতিত্ব করতে পারবে না, কারণ স্পিকার যে সভাপতিত্ব করেন এটা করতে পারবে না। তবে উনি ওনার বক্তব্য পেশ করতে পারবেন। আর এছাড়া ওনার ভোটদানের যে অধিকার এটা কিন্তু থাকবে, উনি কিন্তু ওনার রিমুভাল প্রসেসে নিজেই ভোট দিতে পারবেন। আচ্ছা, আর সংসদের যে কার্যপ্রণালী এটা নিয়ে বলা আছে 75 অনুচ্ছেদে। এখানে গুরুত্বপূর্ণ 3টি বিষয় আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কার্যপ্রণালী যতক্ষণ পর্যন্ত সংসদ নিজে প্রণয়ন না করবেন রাষ্ট্রপতি করবেন। তো আমাদের 1973 সালে দেখবো যে আমাদের ফার্স্ট হচ্ছে রুলস অফ প্রসিডিওর যেটা আছে, এটা কিন্তু এই করা হয়, যেখানে 29টি অধ্যায় আছে, 318টি বিধি আছে এবং 4টি তফসিল আছে। এটা কিন্তু সময় সময় অনেক সময় হচ্ছে সংশোধন করা হয়। আর সংসদের সবসময় যে সিদ্ধান্ত এটা হবে মেজরিটির সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তো এমন যদি হয় যে কোনো সময় যে ইকুয়াল হয়ে যায়, ভোট ইকুয়াল হয়ে গেছে স্পিকার বাদে, তো তখন স্পিকার চাইলে কাস্টিং ভোট যেটা আছে উনি নির্ণায়ক ভোটটা দিতে পারবেন। তো ওনার ভোট ওই সময় ডিটারমাইন করবে আসলে কনসিকুয়েন্সটা কি হবে। তো 75 অনুচ্ছেদে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে কোরাম নিয়ে আলোচনা করা হয়েছে, যে সংসদ সদস্যদের কোরাম হতে গেলে মিনিমাম 60 জন উপস্থিত থাকতে হবে। যদি না থাকে তাহলে এক্ষেত্রে স্পিকার স্থগিত করবেন বা মুলতবি ঘোষণা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যদি এমন হয় যে সংসদের ভোটিং প্রসেসের সময় সদস্য পদে কোনো শূন্যতা আছে, যে বাই ইলেকশন হবে, কিংবা সংসদের সদস্য সাপোজ যে 69 অনুযায়ী সে শপথ না নিয়ে অংশগ্রহণ করেছে, তো এই ক্ষেত্রে কিন্তু কার্যধারাটা এই কারণে বাতিল ঘোষণা করা যাবে না। তো
তো রুলস অফ প্রসিডিওরসে আপনারা দেখতেছেন যে গুরুত্বপূর্ণ যে বিধিগুলো আছে এগুলো আলোচনা করা আছে, যে শপথ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিধি আছে, কিংবা একটা বিল কিভাবে আইনে পরিণত হবে, অভিশংসন পদ্ধতি, এই সকল বিষয় কিন্তু রুলস অফ প্রসিডিওর যেটা আছে এখানে কিন্তু কার্যপ্রণালীতে ভালো মতো উল্লেখ করা আছে। এছাড়া সংসদে কিছু গুরুত্বপূর্ণ মানে তার এফিসিয়েন্টলি কাজ করতে কিছু স্থায়ী কমিটির দরকার। তো এটা হচ্ছে সংসদ সদস্য যারা আছে তাদের মাঝখান থেকে গঠিত হবে। যেমন বাধ্যতামূলকভাবে কিছু কমিটি 100% গঠন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কিছু, যেমন সরকার হিসাব কমিটি কিংবা বিশেষ অধিকার কমিটি, এটা থাকতে হবে। আর এই কমিটিগুলোর দায়িত্ব কি হবে? সে হচ্ছে খসড়া আইন যেগুলো আছে এগুলো পরীক্ষা করবে, আইন ঠিক মতো মানা হচ্ছে কিনা এটা দেখবে। আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে তদন্ত করতে পারবে। আর তদন্ত করার জন্য সে মন্ত্রণালয়ের কাছ থেকে হচ্ছে বিভিন্ন তথ্য এবং সাক্ষ্য চাইতে পারে যে আপনারা ওগুলো দেন। আবার এই তদন্ত ক্ষমতা নিয়ে একটু ডিটেলে বলা আছে। তদন্ত ক্ষমতার জন্য কি করতে পারবে কমিটিগুলো? যে কোনো সাক্ষী ডাকতে পারবে বা কোনো দলিলপত্র দেখতে পারবে। এছাড়া শপথের মাধ্যমে কারো কাছ থেকে যে সাক্ষ্য আছে এই সাক্ষ্য গ্রহণ করতে পারে। আর এছাড়া আরেকটা জিনিস কাজ করতে পারবে, সেটা হচ্ছে দলিল পত্র যেটা আছে এটা দাখিল করতে বাধ্য করার যে ক্ষমতা তার আছে। তো এই ধরনের কমিটিগুলো ছাড়াও আমরা দেখবো বিভিন্ন যে কমিটি হতে পারে, স্ট্যান্ডিং কমিটি আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কমিটি, তদন্ত কমিটি, হাউস কমিটি। এছাড়া অ্যাডহক কোনো স্পেশাল ইস্যুতে অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। মিনিস্ট্রিয়াল কিছু কমিটি থাকে। তো এগুলো কিন্তু পার্লামেন্টের ওভারঅল যে ওভারসাইট ফাংশন কিংবা পার্লামেন্টের ওভারঅল ভালো মতো ফাংশন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর আরেকটি ইগনোর্ড প্রফেশন আমরা বলতে পারি, যে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি এত বছরেও, সেটা হচ্ছে অম্বাডসম্যান বা ন্যায়পালের যে পদটি আছে। তো সংসদ চাইলে যে ন্যায়পালের যে পদ এটা কিন্তু আইনের দ্বারা সৃষ্টি করতে পারে। আমরা দেখবো যে এটা আসলে এটার মেইন কাজটা হচ্ছে যে সরকারি দপ্তর যেগুলো আছে, কর্মকর্তা যারা আছেন, বিভিন্ন কর্তৃপক্ষ, তাদের যে কাজের তদন্ত এটা করা, আর সেই বছর শেষে একটা রিপোর্ট দেওয়া, এটা হচ্ছে তার মেইন কাজ। তো অম্বাডসম্যানের যে আইন এটা আমরা দেখবো, আমরা একটা 1980 সালে একটা অম্বাডসম্যান অ্যাক্ট করেছিলাম, বাট এটা বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। কারণ ওই আইনটিতে বলা আছে যে এটা সংসদ ইফেক্টিভ কবে হবে। তো আইনের ইফেক্টিভ হওয়ার বিভিন্ন উপায় থাকতে পারে, যে আইন সাথে সাথে কার্যকর হতে পারে কিংবা ফিউচার ডেট থেকে কার্যকর হতে পারে। তো এই আইনটাতে বলে দেওয়া আছে যখন এটা কার্যকর করা হবে এটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া হবে। তো এই কনসেপ্টটা মূলত এসেছে সুইডেন থেকে, যে 1809 সালে আমরা দেখবো। এটার অর্থ হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র। তো এই যে নেপাল আইন অনুযায়ী আসলে নেপাল হবেন কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক আমরা দেখবো যে সংসদের সুপারিশ ক্রমে নেপাল নিয়োগপ্রাপ্ত হবেন। আচ্ছা, এরপরে এটা ওনার যে মেইন কাজগুলো আমরা যদি দেখি, যে আসলে মন্ত্রণালয় বা কাজে যে অন্যায় সাধিত হয়েছে কিনা এই ধরনের তদন্ত করা। এছাড়া সংসদ সদস্যদের কিন্তু কিছু বিশেষ দায় মুক্তি দেওয়া হয়েছে, যে তাদের কিছু বিশেষ অধিকার আছে। যেমন আমরা যদি আলোচনা করি যে সংসদের যে বিভিন্ন কার্যধারা আছে এগুলো নিয়ে কিন্তু হচ্ছে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। আর এছাড়া হচ্ছে সংসদের কার্যপ্রণালীতেও যদি কোনো অ্যাকশন নেওয়া হয়, এই ধরনের কোনো ক্ষমতা প্রয়োগ করা হয়, এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি যে ক্ষমতাগুলো আছে এক্ষেত্রে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা আদালতের এখতিয়ারের বাইরে। আর আরেকটা জিনিস হচ্ছে বক্তব্য ভোটদানের দায় মুক্তি, যে সাধারণত যদি কোনো সংসদে বা কোনো কমিটিতে কোনো বক্তব্য প্রদান করেন কিংবা হচ্ছে কোনো ভোট প্রদান করেন, এটার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না। আর সর্বশেষ সংসদ বা তার অনুমোদনে যদি কোনো রিপোর্ট কিংবা নথিপত্র প্রকাশ করা হয়, এটার এগেইনস্টে কোনো আইনি কোনো কার্যধারা নেওয়া যাবে না। আর সর্বশেষ আমরা যদি প্রথম পরিচ্ছেদ আলোচনা করি, সেটা হচ্ছে যে 79, এখানে বলা আছে যে সংসদের নিজস্ব একটি সচিবালয় থাকবে, আর ওনাদের যে কর্মের শর্ত এটা আছে এটা সংসদ আইনের দ্বারা নির্ধারিত করবেন। তো সাধারণত পুরো সংবিধানে আমরা দেখতে পারতেছি যে প্রেসিডেন্ট হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রাইম মিনিস্টারের সাথে হচ্ছে পরামর্শ করেন, বাট এই ক্ষেত্রে উনি হচ্ছে স্পিকারের সহিত পরামর্শ করে এইটা করবেন। বাট আমাদের হচ্ছে এখানে কিন্তু একটা আইন আছে 1994 সালে দেখবো, যে জাতীয় সংসদ সচিবালয় যে আইনটা আছে এটা কিন্তু আমাদের পাশ করা হয়েছে। তো জাতীয় সংসদ সচিবালয় যেটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আমরা যেমন দেখবো যে অধিবেশন ডাকা, কমিটির সভা আয়োজন করা, এছাড়া কার্য বিবরণী তৈরি করা, সংসদ সদস্য যারা আছেন তাদের আবাসন কিংবা নিরাপত্তা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু তারা দেখেন। এছাড়া বাজেট প্রণয়নের ব্যাপারেও কিন্তু তারা পরামর্শ প্রদান করে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।